আজকে আমরা উচ্চতর গণিতের অনুশীলনী 14 এমসিকিউর সমাধান দেখব। তোমাদের পাঠ্য বইয়ে যেসব এমসিকিউ দেওয়া আছে সেগুলোর আমরা সমাধান দেখব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখো, আশা করি সবগুলো বুঝতে পারবা। আর এই এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঠিক এই টাইপের এমসিকিউ গুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসবে। তাহলে চলো আমরা সমাধানটি দেখি। তো আমরা প্রথম প্রশ্ন আগে দেখব যে প্রথম প্রশ্নে কি বলা আছে। তো প্রথম প্রশ্নে বলা আছে 1 নম্বর, যে একটি ছক্কা নিক্ষেপ করলে 3 ওঠার সম্ভাবনা কোনটি? তো একটি ছক্কা নিক্ষেপ করলে 3 ওঠার সম্ভাবনা কত? তো আমরা সম্ভাবনার একটি সূত্র জানি, যদি না জানো তাহলে আমি বলতেছি যে সম্ভাবনার সূত্র হলো সম্ভাবনা বা প্রবাবিলিটি পি ইকুয়াল টু, আমরা লিখতে পারি, এটা মনে রাখবা সবসময়, যে নিচে লিখবো অনুকূল ঘটনার সকল ফলাফল মানে মোট ঘটনা, আর উপরে লিখবো অনুকূল ঘটনা। অনুকূল ঘটনা বলতে আমরা যেই জিনিসটি চাইবো সেটি লিখবো উপরে, আর নিচে লিখবো যতগুলো ঘটনা আছে সবগুলো। তো যদি বুঝতে না পারো তাহলে আমি এই 1 নম্বরের সমাধানের মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। সাপোজ দেখো, এখানে বলছে একটি ছক্কা নিক্ষেপ করলে 3 ওঠার সম্ভাবনা কত। তো একটি ছক্কা যদি আমরা নিক্ষেপ করি, ছক্কা বলতে তোমরা ওই যে লুডুর গুটি দেখছো অলরেডি, তোমরা সকলেই জানো যে লুডুর গুটিতে কয়টা পৃষ্ঠ থাকে? 6টা পৃষ্ঠ থাকে। 1 2 3 4 5 6, কারণ আমরা লুডুর গুটি যখন নিক্ষেপ করি তখন 1 2 3 4 5 6 এই 6টি সংখ্যায় ওঠে। তো তাহলে আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি, ওই লুডুর গুটি যদি একটি ছক্কা হয়, তাহলে টোটাল কয়টা ঘটনা ঘটতে পারে? 1 উঠতে পারে, অথবা 2 উঠতে পারে, অথবা 3 উঠতে পারে, অথবা 4 উঠতে পারে, অথবা 5, অথবা 6। তার মানে আমরা বুঝতেছি টোটাল এখানে ঘটনা ঘটতে পারে 6টা। তাহলে আমরা এখানে নিচে লিখবো টোটাল ঘটনা ঘটতে পারে 6টা। আর এখানে চাওয়া হয়েছে কি 3 ওঠার সম্ভাবনা কত। তার মানে এটি আমাদের অনুকূল ঘটনা, যেটি চাওয়া হবে সেটি অনুকূল ঘটনা। তো সেটি আমরা লিখবো যে এখানে দেখো, যদি ছক্কা নিক্ষেপ করি তাহলে ছক্কাতে থাকবে 1 2 3 4 5 6। তো এখন এখানে বলা হয়েছে 3 ওঠার সম্ভাবনা কত। দেখো তো এখানে 3 কয়টি আছে? 3 কিন্তু একটি আছে। এই 6টির মধ্যে 3 একটি আছে, তার মানে এখানে হুবহু কত? 1। আশা করি বুঝতে পারছো। এজন্য আমাদের অ্যান্সার হবে ক নম্বর। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন আমরা দেখব 2 এবং 3 নম্বর সমাধান। তো 2 এবং 3 নম্বর সমাধানের জন্য এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। আমরা উদ্দীপকটা আগে ভালো করে পড়ে নেই। একটি থলেতে বা একটি বাটি কল্পনা করো, যে একটি বাটি বা একটি থলে 12টি বল আছে, কি নীল বল আছে 12টি, সাদা বল আছে 16টি, কালো বল আছে 20টি। এখন দৈবভাবে একটা বল নেওয়া হলে, 2 নম্বর প্রশ্ন, বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? বলছে দৈবভাবে। তো দৈব বলতে বোঝায় র্যান্ডম প্রসেস, র্যান্ডম বলতে এলোমেলো ভাবে। তো আরো সহজ ভাবে যদি বুঝাই, দেখো এখানে নীল বল 12, তারপর সাদা বল 16 এবং কালো বল 20টি আছে। তো এগুলো মনে করো যে এইরকম একটা বাটির ভিতর নিলে, তো বাটির ভিতর সব বলগুলো নিয়ে এই বাটিতে রাখলে, তো দৈবভাবে বলতে কি বোঝায়? সাধারণভাবে যদি আমরা ওই যে লটারির টিকিটের কথা কল্পনা করি, যে লটারি যখন ড্র করা হয়, তখন আমরা ওখান থেকে এলোমেলো ভাবে এরকম করে একটা বাচ্চা বা যে কেউ না দেখে একটা টিকিট উঠানো, ঠিক এটাকে বলা হয় দৈবভাবে উঠানো। তো এখান থেকে যদি একটা দৈবভাবে বল উঠানো হয়, তাহলে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? তো এটা খুবই সহজ। তো আমরা প্রবাবিলিটি সূত্র অনুসারে কি জানি? পি ইকুয়াল টু, আমরা জানি যে নিচে লিখবো কি, নিচে লিখবো মোট ঘটনা। তো এখন দেখো এখানে মোট ঘটনা কয়টি আছে? 12টি বল আছে, 16টি আর 20টি। তো সবগুলো যোগ করলে কত হবে? 12 আর 16 কত হয়? 28, আর 20-এ 48। তার মানে টোটাল এখানে বল আছে কয়টি? 48টি। সাপোজ মনে করো এই ব্যাটিতে 48টি বল আছে। তার মানে টোটাল 48টি বলের মধ্যে যে কোনো একটা বল উঠতে পারে, মানে 48টি ঘটনাই টোটাল ঘটতে পারে। এই জন্য আমরা এখানে নিচে লিখবো 48। তো উপরে লিখবো কি? উপরে লিখবো অনুকূল, মানে যেটি চাওয়া হয়েছে। তো উপরে কি চাওয়া হয়েছে? দেখো নীল হওয়ার সম্ভাবনা কত। দেখো তো এই 48টির মধ্যে নীল কয়টি বল আছে? 12টি। নীল আছে 12টি, তার মানে উপরে হবে 12।
তো এটাকে যদি আমরা কাটাকাটি করি কত হবে, 4 বারাং 48। তো অ্যান্সার হবে 1/4, 1/4। তো এখানে 1/4 আমরা দেখতেছি ঘ নম্বর। তো এটি হলো আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। তো এখন 3 নম্বর সমাধানটি দেখব। বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? এটি আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারি। তো সবচেয়ে সহজ উপায়টি হলো, প্রথমে আমরা বের করবো যে সাদা হওয়ার সম্ভাবনা কত। একই নিয়মে এই যে 2 নম্বরের মতো সাদা হওয়ার সম্ভাবনাটা আমরা আগে নির্ণয় করে নিই। সাদা হওয়ার সম্ভাবনা কত? তো দেখো টোটাল বলা আছে কত, 48টি। আর সাদা হওয়ার সম্ভাবনা যদি বের করি তাহলে সাদা কয়টি আছে, 16টি। আমরা এখানে 16 লিখলাম। আমরা জানি যে 3 শতাংশ কত হয়, 48। তার মানে 1/3 হবে অ্যান্সার। এটাকে যদি আমরা কাটি, যে এটা দ্বারা কাটি, এখানে হবে কত, 3, মানে 3 শতাংশ 48। তার মানে সাদা হওয়ার সম্ভাবনা 1/3। কিন্তু এখানে তো চা হয়েছে সাদা না হওয়ার সম্ভাবনা। তো হওয়ার সম্ভাবনা থেকে যদি আমরা না হওয়ার সম্ভাবনা বের করতে চাই, তাহলে সিম্পলি শুধুমাত্র 1 মাইনাস করে দেবো। 1 থেকে যে 1 মাইনাস হওয়ার সম্ভাবনা, তার মানে 1 মাইনাস 1/3। তো এটা খুবই সহজ একটা সূত্র, যে যদি আমরা না হওয়ার সম্ভাবনা বের করতে চাই, সূত্র হলো 1 মাইনাস হওয়ার সম্ভাবনা। যেহেতু এখানে আমরা হওয়ার সম্ভাবনা 1/3 বের করেছি, এই জন্য 1 মাইনাস 1/3 করে দিলাম। তো এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হবে, 3 মাইনাস 1/3। তো সম্ভবত ওই 3 থেকে 1 গেলে থাকে 2, অতএব উপরে থাকবে কত, 2, আর নিচে হবে 3। তার মানে 2/3, এটি হবে আমাদের অ্যান্সার। তো এখানে দেখো 2/3 কত, খ নম্বর। আশা করি বুঝতে পারছো। তো এই সূত্র হলো যে প্রথমে আমরা বের করবো যে হওয়ার সম্ভাবনা কত, তারপর 1 মাইনাস হওয়ার সম্ভাবনা করে দিলে আমরা না হওয়ার সম্ভাবনা পাবো। আবার যদি তোমাদের কোনো কোশ্চিনে এরকম থাকে যে না হওয়ার সম্ভাবনা দেওয়া আছে, তাহলে হওয়ার সম্ভাবনা বের করো, ঠিক একই রকম 1 মাইনাস না হওয়ার সম্ভাবনা। তো এখন আমরা 4 এবং 5 এর সমাধান দেখব। তো এখানে বলা আছে একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলো। তো একটি মুদ্রাকে আমরা 3 বার যদি নিক্ষেপ করি, প্রশ্ন হলো 4 নম্বর, যে টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা কত? টি অপেক্ষা অধিকবার মানে টি এর চেয়ে বেশি বার এইচ আসছে কোন জায়গায়? তো আগে আমরা দেখতে হবে যে মুদ্রা 3 বার নিক্ষেপ করলে কি হয়। তো মুদ্রার দেখো, মুদ্রা বলতে বোঝায় ওই যে আমরা যে এটা টস করি সেইটা যে টস করলে আমরা জানি যে হেড এবং টেল। আমরা সাধারণত যে মুদ্রা ইউজটা করি সেখানে শাপলা মানুষ সেটি থাকে। তো স্ট্যান্ডার্ড লেভেলে যেখানে টস করা হয় যে কোনো খেলাধুলায়, ক্রিকেট বা ফুটবলে, সেখানে যেই মুদ্রাটি ইউজ করা হয় সেখানে হেড এবং টেল থাকে। তো আমরা জানি যে একটি মুদ্রা নিক্ষেপ করার ক্ষেত্রে আমরা এই সূত্রটি ফলো করি, 2n। তো যেহেতু এখানে বলা হচ্ছে যে মুদ্রা নিক্ষেপ করছে কয়বার, 3 বার, তো n হলো নিক্ষেপ সংখ্যা। তো 2 কত, 3 হবে। তার মানে টোটাল ঘটনা হবে কয়টি, 8টি হবে। টোটাল ঘটনা হবে 2 3 করলে 8টি হবে, এটি আমরা সকলেই জানি। তো এখন দেখো, এখন বলছে যে টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা কত। তো এই মুদ্রাগুলো আমাদের আগে নিক্ষেপ করতে হবে। তো তোমাদের বই অলরেডি কিন্তু এটি করে দেওয়া আছে, আমি সেখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো আশা করি তোমরা উদাহরণ 7টি করেছো। তো এই উদাহরণ সাথেই এই চিত্রটি দেওয়া আছে যে এই ট্রি কিভাবে আঁকায়, এটি এখানে বলা আছে। যদি এটি না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে অন্য একটি ভিডিওতে আমি উদাহরণ 7 করে দেখাবো। তো দেখো এখানে আমরা দেখতেছি যে প্রথম মুদ্রা, দ্বিতীয় মুদ্রা, তৃতীয় মুদ্রা নিক্ষেপ করা হয়েছে। তো নিক্ষেপ করলে এখানে টোটাল এই 8টি ঘটনা ঘটেছে। তো এখন এই ঘটনাগুলোর মধ্যে আমাদের প্রশ্ন হলো যে টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা কত। তো এখন দেখো টি অপেক্ষা অধিকবার এইচ কোথায় আছে, এখানে 3টাই টি, তার মানে এখানে নাই। তো এখানে দেখতেছি যে টি এর সংখ্যাই বেশি, এখানেও টি এর সংখ্যা বেশি। এখানে দেখো যে টি অপেক্ষা এইচ বেশি আসছে, তার মানে এখানে একটি। তারপর এখানে দেখো এখানে টি এর সংখ্যা বেশি, তার মানে এটি হবে না। তো এখানে দেখো এখানে টি এর থেকে এইচ বেশি, এখানে টি এর থেকে এইচ বেশি, আর এখানে তো সবকটাই এইচ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টি অপেক্ষা এইচ অধিকবার এসেছে কয় জায়গায়, এই 1টি 2টি 3টি 4টি জায়গায়। তো অনুকূল ঘটনা কয়টি, 1টি 2টি 3টি 4টি, আর টোটাল কয়টি, 8টি। তাহলে আমরা কিন্তু অ্যানসারটি এখন করতে পারবো। তাহলে দেখো আমরা দেখলাম প্রবাবিলিটি, টোটাল ঘটনা কয়টি, 8টি, আর আমরা
পেলাম কয়টি? 4টি। এটা করলে কত কাটলে হবে 2, 4 দুগুণে 8, তার মানে উপরে 1 নিচে 2, তার মানে অ্যান্সার কত 1/2। অ্যান্সার হলো 1/2। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এখানে বলছে 0 বার টি আসার সম্ভাবনা কত? 0 বার টি আসার সম্ভাবনা কত? 0 বার টি আসার সম্ভাবনা আর যদি বলা হয় যে টি না আসার সম্ভাবনা কত, একই কথা। 0 বার মানে টি না আসার সম্ভাবনা কত। তো আমরা দেখি ঠিক একই জায়গায়। তো দেখো এখানে টোটাল ঘটনা কয়টি? 8টি। টি নাই কোনটাতে? এই যে এটাতে কিন্তু টি নাই। এছাড়া এটাতে টি আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে। তার মানে 8টি ঘটনার মধ্যে একটি ঘটনায় টি নাই, মানে 0 বার টি আসার সম্ভাবনা অনুকূল ঘটনা একটি, আর টোটাল 8টি। তার মানে আমরা খুব সহজে এখান থেকে বের করতে পারবো যে প্রবাবিলিটি কত হবে। আমরা জানি যে প্রবাবিলিটি পি ইকাল টু মোট ঘটনা 8 আর অনুকূল ঘটনা কয়টি? এখানে একটি। তার মানে অ্যান্সার হবে 1/8। তার মানে আমরা এখানে অ্যান্সার দিব ঘ নম্বর। আশা করি বুঝতে পারছো। তো এটাই 6 নম্বর আমাদের আজকে এমসিকিউ লাস্ট কোশ্চিন। 6 নম্বরে বলা আছে দেখো যে 2টি মুদ্রা যদি নিক্ষেপ করি তাহলে 1 নম্বরে বলা আছে বড় জোর একটি এইচ পাওয়ার সম্ভাবনা 0.75। তো আমরা এটা আগে দেখি যে যদি 2টা মুদ্রা নিক্ষেপ করি তাহলে আমাদের কি হবে। যদি 2টা মুদ্রা নিক্ষেপ করি, এটিও তোমাদের বইয়ে অলরেডি দেওয়া আছে। আমরা দেখি, এগুলো খুবই সহজ। যদি এই মুদ্রা নিক্ষেপ তোমরা না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখো তোমাদের উদাহরণ 6 কিন্তু এটি দেওয়া আছে। যদি এগুলো না পারো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। অন্য ভিডিওতে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। যেহেতু এটা এমসিকিউ এই জন্য এটাতে ডিটেলস আলোচনা করা সম্ভব না। তাহলে দেখো প্রথম মুদ্রা, তো প্রথম মুদ্রা যখন আমরা নিক্ষেপ করলাম সেটা থেকে একটা হেড আসলো, একটা টেল আসলো। দ্বিতীয় মুদ্রা যখন নিক্ষেপ করলাম এখান থেকে হেড এবং টেল, হেড এবং টেল। তো টোটাল ঘটনা কয়টা দেখো? 4টি। 1টি, 2টি, 3টি, 4টি ঘটনা। প্রশ্ন ছিল বড়জোর একটি এইচ পাওয়ার সম্ভাবনা। বড়জোর বলতে কি? তো বড়জোর শব্দের অর্থ হলো সর্বোচ্চ, মানে সর্বোচ্চ একটি এইচ, না থাকলেও চলবে কিন্তু সর্বোচ্চ একটি হতে হবে, একের বেশি হলে হবে না। তাহলে দেখো আমরা এখান থেকে যদি দেখি সর্বোচ্চ একটি এইচ পাওয়ার সম্ভাবনা, এই যে এখানে একটি আছে, এখানে একটি, সর্বোচ্চ না থাকলেও চলবে, তার মানে এটিও নেওয়া যাবে কিন্তু একটির বেশি হওয়া যাবে না। এখানে কয়টি এইচ আছে? 2টি আছে, তার মানে এটি বাদ। তো টোটাল আছে কয়টি? 4টি। তার মধ্যে আমাদের অনুকূল ঘটনা কয়টি? 3টি। তার মানে প্রবাবিলিটি হবে কত? অনুকূল আছে 3টি আর টোটাল হলো 4টি, মানে 3/4। যদি আমরা 3/4 করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার, মানে তোমরা যদি ক্যালকুলেটরে ক্লিক করো, সাপোজ যদি আমি ক্যালকুলেটরটি বের করি এখান থেকে, তো দেখো 3/4 দেই, 3/4, তাহলে অ্যান্সার আসবে 0.75। তার মানে আমরা দেখলাম যে 1 নম্বর অ্যান্সার সঠিক আছে। তার মানে 1 নম্বর সঠিক। তারপর এখানে বলছে 2 নম্বরে যে কমপক্ষে একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত। কমপক্ষে একটি এইচ এর কথা হলো যে মিনিমাম একটি এইচ থাকতে হবে, এর চেয়ে বেশি থাকলে কোনো সমস্যা নাই। তো এই জায়গায় অনেকে ভুল করে যে বড়জোর আর কমপক্ষে এই দুটি কথা বুঝতে পারে না। বড়জোর বলতে সর্বোচ্চ একটি এইচ থাকবে, এর চেয়ে কম থাকলেও কোনো সমস্যা নাই। আর কমপক্ষে বলতে কমপক্ষে একটি এইচ থাকতে হবে, এর চেয়ে বেশি থাকলেও সমস্যা নাই। তো দেখো এখানে আমরা, তো দেখো এখানে বলা হচ্ছে কমপক্ষে একটি এইচ থাকতে হবে, এর চেয়ে বেশি থাকলেও কোনো সমস্যা নাই। তো এখানে দেখতেছি এখানে এইচ নাই, তার মানে এটি হবে না। এখানে একটি এইচ আছে, কমপক্ষে একটি আছে, এখানেও কমপক্ষে একটি আছে, এখানে 2টি আছে, তার মানে একটির বেশি থাকলে কোনো সমস্যা নাই, তার মানে এটিও ভ্যালিড। তার মানে অনুকূল ঘটনা কয়টা? 3টা, আর টোটাল আছে 4টা, তার মানে আগের মতো অ্যান্সার 3/4। তার মানে এটিও হবে 0.75, তার মানে এটিও সঠিক। 3 নম্বরে বলছে এই এইচ এইচ একটি নমুনা বিন্দু। অবশ্যই আমরা যদি কোনো নমুনা ক্ষেত্র তৈরি করি তাহলে ওই নমুনা ক্ষেত্র প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল এক একটি নমুনা বিন্দু, প্রত্যেকটি একটি নমুনা বিন্দু, আর ওই টোটালটা মিলে কি হয়? একটি নমুনা ক্ষেত্র। বলতে বুঝাচ্ছি, সাপোজ বলতে বুঝাচ্ছি এখানে দেখো এই, এটি একটি নমুনা বিন্দু, এটি একটি নমুনা বিন্দু, এটি একটি নমুনা বিন্দু, এটি একটি নমুনা বিন্দু। তো নমুনা বিন্দু হলো যে সম্ভাব্য প্রতিটি ঘটনায় হলো একটি নমুনা বিন্দু, আর এই সবগুলো মিলে একটি নমুনা ক্ষেত্র।
আশা করি বুঝতে পারছো। তার মানে এইচ একটি নমুনা বিন্দু, দেখতেছি এখানে এইচ আছে, তার মানে এটি একটি নমুনা বিন্দু, তার মানে এটিও সঠিক। তাহলে আমরা বুঝতে পারতেছি অ্যান্সার কোনটা, অ্যান্সার হলো 1 2 3 ঘ নম্বর। আশা করি বুঝতে পারছো। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে এই পর্যন্তই, সামনের ভিডিওতে আবার দেখা হবে।